দৈনিক বাংলার টাইমসে প্রকাশিত একটা লেখা নিয়ে আজ আমরা কথা বলবো। শিরোনামটা বেশ মনে রাখার মতো, শিমুর জন্য শিমুলের অনন্ত অপেক্ষা। ও হ্যাঁ, লেখাটা আমারও চোখে পড়েছে। শিমুল হোসেনের লেখা, তাই তো? হ্যাঁ, লেখক আর সাংবাদিক শিমুল হোসেন। শিমু নামের একজনের প্রতি লেখা অনেকটা কি বলে খোলা চিঠির মতো, হুম। যেখানে খুবই ব্যক্তিগত আবেগ, মানে দীর্ঘদিনের প্রেম, আকুতি, আবার একটা আসন্ন বিচ্ছেদের কষ্ট, সব মিলিয়ে একটা করুণ ছবি। হ্যাঁ, এই লেখাটার কাঁচা আবেগটা বেশ নাড়া দিয়ে যায়, সত্যি। সংবাদপত্রে এরকম সরাসরি ব্যক্তিগত কথা তো খুব একটা দেখা যায় না, তাই না? একদমই না। একই সাথে এটা যেমন কষ্টেরও, তেমন বেশ সাহসী একটা পদক্ষেপও বলতে হবে। আমরা এখানে আসলে দেখব একটা অসমাপ্ত বা হারিয়ে যাওয়া ভালোবাসার গল্প, যেখানে পারিবারিক চাপ, যোগাযোগের অভাব, স্মৃতির ভার, এই সব কিছু একসাথে মিশে গেছে। ঠিক। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই লেখাটা গভীরে একটু ঢোকা, এর মূল বিষয়গুলো একটু তলিয়ে দেখা আর কি। আচ্ছা। যেমন ধরুন, এই এক অসমাপ্ত প্রেম, পারিবারিক সিদ্ধান্ত, তার সাথে আবার ব্যক্তিগত ইচ্ছের একটা সংঘাত আছে, যোগাযোগের অভাব থেকে যে কষ্টটা হয় সেটা, আর স্মৃতির যে একটা লম্বা প্রভাব থাকে। এই বিষয়গুলো শিমুল হোসেনের লেখায় কিভাবে এসছে সেটাই বুঝতে চেষ্টা করব। শুরুতেই একটা লাইন খুব ধাক্কা দেয়, জানেন, শিমু, তোমাকে ভুলাও সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ওই লাইনটা মনে হয় যেন এই একটা কথাতেই লেখক তার সবটুকু আবেগ ঢেলে দিয়েছেন। অবশ্যই। ওই লাইনটাই তো পুরো লেখার সুরটা একদম ঠিক করে দেয়। ওখান থেকে বোঝা যায় যে আমরা একটা গভীর অনুভূতির জগতে ঢুকতে চলেছি। লেখাটার শুরুই হচ্ছে একরকম প্রতিজ্ঞা দিয়ে যে তিনি শিমুর অপেক্ষায় থাকবেন যতদিন নিঃশ্বাস চলবে। এটা তো ভালোবাসার একটা চরম প্রকাশ আসলে। ঠিক, কিন্তু এই চরম প্রকাশের সাথেই আবার জড়িয়ে আছে একটা কঠিন বাস্তবতা। তিনি তো জানাচ্ছেন যে পরিবার তার বিদেশ যাওয়ার ব্যাপারে একদম স্থির। হ্যাঁ, ওটা লিখেছেন। বাবা, মা, ভাই, বোন, কেউই নাকি তার মনের কথাটা শোনেনি। তাদের কাছে এটাই ছেলের ভবিষ্যৎ গড়ার পথ। অথচ শিমুলের কাছে তার ভবিষ্যৎ ছিল শিমুকে ঘিরে। এই জায়গাটাতে ব্যক্তিগত চাওয়া আর পারিপার্শ্বিক চাপের দ্বন্দ্বটা খুব পরিষ্কার, তাই না? খুবই পরিষ্কার। আর এটা শুধু শিমুলের একার গল্প না, হয়তো অনেকের জীবনেরই একটা প্রতিচ্ছবি বুঝলেন, যেখানে ব্যক্তিগত আবেগ বা ইচ্ছের চেয়ে পারিবারিক বা সামাজিক প্রত্যাশাগুলো বেশি গুরুত্ব পায়। শিমুল লিখছেন, পরিবার এটাকে ভবিষ্যৎ বলছে, কিন্তু তার কাছে ভবিষ্যৎ অন্য কিছু ছিল, শিমু। এই লাইনটাতেই তার ভেতরের কষ্ট, তার অসহায়তাটা ফুটে উঠছে। এই ব্যাপারটা নিয়ে যদি ভাবি, একটা জরুরি দিক উঠে আসে, কিভাবে বাইরের চাপ অনেক সময় আমাদের ভেতরের সত্যিটাকে অগ্রাহ্য করে যায়। ঠিক। আর এই চাপের ভারটা যে কতটা, সেটা বোঝা যায় যখন তিনি তার ঢাকা আসার কারণ আর এই মেডিকেলের কথাটা বলেন। বলছেন, মনে হয় এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে ভারী সকাল হবে। উফ। এই উপলব্ধির পেছনে শুধু দেশ ছাড়ার কষ্ট না, প্রিয় মানুষটাকে ছেড়ে যাওয়ার বা তার সাথে শেষ দেখাটুকু না হওয়ার ভয়টাও মিশে আছে মনে হয়। হ্যাঁ, এই আশঙ্কার থেকেই তো তার ওই আকুতিটা আসছে, তাই না? দেশ ছাড়ার আগে শুধু একবার দেখা করার অনুরোধ। হ্যাঁ। তুমি যেখানে বলবে আমি সেখানে যাব। তোমার এই একটা কথা রাখো প্লিজ, এটাই আমার শেষ রিকোয়েস্ট, শিমু। এই মিনতিটুকু পড়লে বোঝা যায় সম্পর্কটা তখন কোথায় দাঁড়িয়েছিল। একদিকে হয়তো গভীর টান, অন্যদিকে হয়তো অভিমান, দূরত্ব বা অন্য কোনো জটিলতা যা যোগাযোগের পথটা বন্ধ করে দিয়েছে। এই যোগাযোগের বিচ্ছিন্নতা, বিশেষ করে আজকের দিনে, এটা বোধহয় আরও বেশি কষ্ট দেয়। তিনি তো উল্লেখ করছেন যে 1 মাস 4 দিন ধরে শিমু কথা বলা বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, সময়টা উল্লেখ করেছেন। ফোনের ব্যস্ত টোন, অনলাইনে দেখতে পাওয়া, মেসেজ সিন হচ্ছে কিন্তু উত্তর আসছে না, এই ডিজিটাল নীরবতাগুলো যে কি অদ্ভুত কষ্ট তৈরি করে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যেটা এই লেখাটা সামনে এনেছে। প্রযুক্তির যুগে আমরা হয়তো আগের চেয়ে অনেক বেশি কানেক্টেড, কিন্তু এই সংযোগের ভেতরেই তৈরি হয়েছে নতুন ধরনের বিচ্ছিন্নতা আর অপেক্ষার যন্ত্রণা। ঠিক। আগে হয়তো চিঠির উত্তর না আসার কষ্ট ছিল, এখন লাস্ট সিন দেখে বা মেসেজ সিন হয়ে পড়ে থাকতে দেখে অন্য এক অস্থিরতা তৈরি হয়। লেখক যখন বলেন, আমি প্রতিদিন স্ক্রিনে তাকিয়ে থাকি, হয়তো একদিন আবার এসএমএস দেখব, তখন বোঝা যায় এই ডিজিটাল অপেক্ষা কতটা মরিয়া আর হৃদয় বিদারক হতে পারে। এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়, যোগাযোগের মাধ্যম বদলালেও এই সংযোগ ভাঙার কষ্টটা হয়তো আরও তীব্র হয়েছে। যোগাযোগের এই শূন্যতার পাশাপাশি লেখক আবার শিমুর চরিত্র নিয়েও কিছু ইন্টারেস্টিং কথা বলেছেন।
যেমন শিমু, তোমার নামের মতোই তুমি নীরব, ধরাছোঁয়ার বাইরে এক মানুষ। ওই লাইনটা বা যেমন লিখেছেন, সবাইকে হাসাও কিন্তু নিজের কান্না কেউ দেখে না। এই বর্ণনাগুলো পড়ে মনে হয় তিনি শিমুকে বাইরে থেকে যেমন দেখেছেন তার চেয়ে বেশি অনুভব করার চেষ্টা করেছেন। এখানে একটা ব্যাপার লক্ষ্য করার মতো। লেখক শুধু নিজের আবেগটা প্রকাশ করছেন না, তিনি যার প্রতি এই আবেগ তাকে বোঝার একটা চেষ্টাও করছেন, বা হয়তো নিজের মতো করে বুঝেছেন। আচ্ছা। মানুষ বলে শিমু মানুষকে বোঝে, কিন্তু কেউ শিমুকে বোঝে না। এই কথাটাকে আসলেই শিমুর গভীরতা বা রহস্যময়তার ইঙ্গিত দেয়, নাকি এটা লেখকের নিজের উপলব্ধির একটা সীমা বা দূরত্বের প্রতিফলন? অনেক সময় আমরা প্রিয়জনকে নিজেদের মতো করেই তো ব্যাখ্যা করি, তাই না? তাদের পুরোটা হয়তো ধরতে পারি না। হ্যাঁ, তা ঠিক। এই না বোঝা বা ধরা ছোঁয়ার বাইরে থাকাটা হয়তো লেখকের কাছে শিমুর আকর্ষণের একটা অংশও ছিল, কে জানে। হতে পারে। আর এই অধরা স্বভাব আর গভীর টানের কারণেই হয়তো তার অপেক্ষাটা এত দীর্ঘস্থায়ী। তিনি বলছেন, আমি আজও প্রতিদিন তোমার বাড়ির পাশে গিয়ে দাঁড়াই। সময় তো অনেক পাল্টেছে, কিন্তু এই রুটিনটা বদলায়নি। একদিন সবাই সংসার গড়ল, আমি শুধু তোমার স্মৃতি গড়লাম। এই লাইনটা তো প্রায় একটা জীবনের সারসংক্ষেপের মতো শোনায়। এই অপেক্ষা আর স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা, এটা একটা বড় থিম এই লেখাটায়। অপেক্ষাটা শুধু ফিজিক্যালি দেখা করার জন্য না, এটা যেন একটা মানসিক স্থিতি হয়ে দাঁড়িয়েছে তার জন্য। ঠিক। আর পৃথিবীটা শিমুকে কেন্দ্র করেই ঘুরছে, এমনকি শিমুর অনুপস্থিতিতেও। এখান থেকে একটা জরুরি বিষয় সামনে আসে, বুঝলেন? গভীর আবেগ বা ট্রমা কিভাবে সময়কে ব্যক্তির জন্য একরকম থামিয়ে দিতে পারে। বাইরের পৃথিবী এগিয়ে যায়, কিন্তু সেই ব্যক্তির ভেতরের জগৎটা একটা নির্দিষ্ট ঘটনা বা অনুভূতিতে আটকে থাকে। শিমুলের ক্ষেত্রেও যেন তাই ঘটেছে। এই আটকে থাকার অনুভূতির সাথে সাথেই লেখাটা আমাদের অতীতের একটা ঘটনায় নিয়ে যায়। শিমুল একবার শর্ত দিয়েছিলেন, শিমুল, তুমি আমাকে পছন্দ করো, আমার বাড়িতে আসো, আমার মাকে বুঝিয়ে বলো, আমার মা রাজি হইলে আমি তোমাকে বিয়ে করবে, আর রাজি না হইলে সব শেষ। হ্যাঁ, ওই শর্তটা। এই শর্তটা তখনকার সামাজিক বাস্তবতার একটা ছবিও তুলে ধরে। হ্যাঁ, ঠিক। এটা সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক সম্মতির গুরুত্বটাকে সামনে আনে। এখানে ভালোবাসার পথে একটা চিরাচরিত বাধার ছবি আমরা দেখতে পাই, কিন্তু এর চেয়েও বেশি ভাবায় ওই সব শেষ কথাটা। এটা কি শুধু বিয়ে না হওয়ার ইঙ্গিত ছিল, নাকি এর পেছনে আরও গভীর কোনো পরিণতির ছায়া ছিল, যা পরে সত্যি হয়েছে? কারণ লেখার পরের অংশে হঠাৎ করেই একটা অন্য রকম, মানে বিষাদের সুর লাগে। ঠিক। এই জায়গাতেই লেখাটা একটা নাটকীয় মোড় নেয়। মনে হয় যেন সময়ের একটা বড় লাফ। লেখক হঠাৎ করে লিখছেন, কিন্তু একদিন সকালেও খবর আসবে শিমুল নেই আর। একটা দুর্ঘটনায় এক নিমিষে সব শেষ। হ্যাঁ, ওই অংশটা খুব। এরপর নিজের সেই খবর শোনার মুহূর্তের বর্ণনা, আমি স্থির হয়ে গেছি, হাত থেকে ফোনটা পড়ে গেল, মনে হলো কলিজার ভেতরটাকেও ছিঁড়ে নিল। প্রথমে পড়ে একটু দ্বিধা লাগে, তিনি কার দুর্ঘটনার কথা বলছেন, নিজের নাকি শিমুর? এই অংশটা নিঃসন্দেহে সবচেয়ে মর্মান্তিক আর কিছুটা অস্পষ্ট রাখা হয়েছে। তবে লেখার শেষ দিকের আকুতি, বিশেষ করে যখন তিনি বলেন, শিমু, যদি কখনো আকাশের ওপার থেকে দেখতে পারো, দেখো তোমার শিমুল আজও তোমার অপেক্ষায় বসে আছে। হ্যাঁ, এটা প্রায় নিশ্চিত করে দেয় যে শিমু আর এই পৃথিবীতে নেই। তাই দুর্ঘটনা সংক্রান্ত লাইনগুলো সম্ভবত শিমুল মৃত্যুর খবর পাওয়া সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতিচারণ। এই উপলব্ধিটা লেখাটাকে সাধারণ একটা বিচ্ছেদের গল্প থেকে এক গভীর শোক গাথায় পাল্টে দেয়। তার মানে আমরা এতক্ষণ ধরে যে অপেক্ষার আকুতির কথা পড়ছিলাম, তার পটভূমিতে ছিল এক চূড়ান্ত অনুপস্থিতি। চূড়ান্ত অনুপস্থিতি, হ্যাঁ। আমি জানি না কিভাবে বাঁচব এখন। তুমি চলে গেছো, কিন্তু রেখে গেছো আমার ভেতরে এক শূন্যতা, যা কোনো দিন কোনো কিছুর মধ্যেও পূরণ হবে না। এই কথাগুলো তো সেই অপরিমেয় শোকেরই প্রকাশ। একদম। আর এখানেই আমরা এই লেখার আরও একটা গভীর স্তরে পৌঁছাই, সেটা হলো শোকের দীর্ঘস্থায়ী প্রভাব। শিমুলের অপেক্ষাটা এখন আর ফিরে পাওয়ার অপেক্ষা নয়, এটা যেন এক অন্তহীন স্মরণ। তার ডায়েরি, তার অশ্রু দিয়ে লেখা লাইন, এগুলো সবই এখন সেই অপূরণীয় শূন্যতাকে ধারণ করে আছে। এই লেখা থেকে একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসে,
যে কিছু ক্ষতি বা শূন্যতা সময়ে পূরণ করতে পারে না, বরং তা ব্যক্তির অস্তিত্বের অংশ হয়ে যায়। আর সেই বারবার ফিরে আসা লাইন, শিমু তোমাকে ভুলা অসম্ভব, এটা শুধু ভালোবাসার তীব্রতা নয়, এটা একই সাথে গভীর শোক আর স্থায়ী বেদনারও প্রকাশ। এই অবিচল থাকা, এই ভুলতে না পারাটাই যেন শিমুলের জীবনের ট্র্যাজেডি এবং তার ভালোবাসার অনন্যতা। সুতরাং এই ব্যক্তিগত চিঠি লেখাটা আমাদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে সাহায্য করে। প্রথমত, ভালোবাসার অদম্য প্রকৃতি, যা সময়, দূরত্ব, এমনকি মৃত্যুকেও হয়তো অতিক্রম করে টিকে থাকতে পারে। দ্বিতীয়ত, ব্যক্তিগত ইচ্ছা আর সামাজিক বা পারিবারিক চাপের মধ্যকার সংঘাত এবং তার পরিণতি। তৃতীয়ত, আধুনিক যোগাযোগ ব্যবস্থার যুগেও বা হয়তো এর কারণে বিচ্ছিন্নতার নতুন রূপ এবং তার দায়ে যন্ত্রণা। চতুর্থত, স্মৃতি কিভাবে একই সাথে আশ্রয় এবং কষ্টের উৎস হতে পারে, এবং সবশেষে গভীর শোক কিভাবে মানুষের জীবনকে স্থায়ীভাবে বদলে দেয়। তাহলে আমরা যদি এই আলোচনার মূল বিষয়গুলো একটু গুছিয়ে বলি, আমরা দেখলাম শিমুলের প্রায় অনন্ত অপেক্ষা আর অবিচল ভালোবাসা। আমরা বুঝলাম কিভাবে পারিবারিক বা সামাজিক চাপ ব্যক্তিগত জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা অনুভব করলাম ডিজিটাল যুগের যোগাযোগ বিচ্ছিন্নতার যে নীরব যন্ত্রণা। আর সবশেষে আমরা স্পর্শ করলাম স্মৃতি, শোক আর হারানোর গভীর বেদনাকে। শিমুলের এই লেখা একটা একক অভিজ্ঞতা হলেও এর মধ্যে দিয়ে মানব সম্পর্কের অনেক চিরন্তন জটিলতা ফুটে উঠেছে। এই পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসা স্বাভাবিক। বলুন। যখন এত অভির, এত ব্যক্তিগত দুঃখ কষ্ট, যেমনটা শিমুল হোসেন তার লেখার মাধ্যমে প্রকাশ করেছেন, তখন সেটা জনসম্মুখে আনার প্রভাবটা আসলে কি? এটা কি লেখকের নিজের জন্য এক ধরনের ক্যাথারসিস বা ভারমুক্তির উপায়, নাকি এই বেদনাকে শব্দে বাঁধার চেষ্টা যন্ত্রণাটাকে আরও বেশি জীবন্ত করে তোলে? এটি কিন্তু সত্যি ভাবনার বিষয়। অথবা এই প্রকাশ কি অন্য কিছু? এটা কি সময় ও পরিস্থিতির ঊর্ধ্বে উঠে এক গভীর ভালোবাসার সাক্ষ্য হিসেবে থেকে যায়? হয়তো এর কোনো সহজ উত্তর নেই, বুঝলেন। এক একজনের কাছে তাৎপর্য এক এক রকম হতে পারে। তা ঠিক। তবে একটা বিষয় নিশ্চিত, এই ধরনের অকপট লেখা পাঠককে গভীরভাবে নাড়া দেয়। এটা শুধু একজনের ব্যক্তিগত ট্র্যাজেডি থাকে না, বরং অনেকের না বলা কষ্ট, না পাওয়া ভালোবাসা বা গভীর শোকের অনুভূতির সাথে কোথাও একটা সংযোগ তৈরি করে ফেলে। এটা পাঠককে হয়তো নিজের বা চারপাশের মানুষের জীবনের দিকে একটু অন্যভাবে তাকাতে সাহায্য করতে পারে। খুবই মূল্যবান কথা। শিমুল হোসেনের এই আবেগঘন লেখা, তার না পাওয়া প্রেম আর অনন্ত প্রতীক্ষার গল্প নিঃসন্দেহে পাঠকের মনে একটা গভীর ছাপ রেখে যাবে। এখানেই হয়তো এই লেখার আসল শক্তি। আজকের মতো আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি।